টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়ে যে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে, আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। কে গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আম খেয়ে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপিটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি, অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস, তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা। দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। সখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো, ওই তো পারুল। কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি, কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। হুম, তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মারে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বের হচ্ছে? আর এসব বায়ুর এত গন্ধই বা কেন? এই টুনি, আই তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়, আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনি নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়।
এই কি, এখানে তো দেখছি কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা। কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কিনা এত বড় সাহস! তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে। এক টোনা আর টুনি। টোনা ছিল খুবই সৎ, আর টোনার একটা গাভী ছিল। আর ওই গাভীর দুধ বিক্রি করে টোনা তার সংসার চালাতো। টুনি, ও টুনি, আমি গাভীর খড় আনতে যাচ্ছি, তুমি গাভী আর বাছুরটাকে দেখে রেখো। শোনো টোনা, শুধু গাভীর খড় আর ঘাস আনলেই হবে? গরুর জন্য তো ভুসিও আনতে হবে, তাই না? আসার সময় 2 কিলো ভুসি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আমি চললাম। এই বলে টোনা গাভী আর গাভীর বাছুরের জন্য খাবার আনতে যায়। আর টুনি টোনা না আসা পর্যন্ত গাভী ওর তার বাছুরের অনেক যত্ন করতে থাকে। বেশ কিছুক্ষণ পর টোনা গাভী আর বাছুরের জন্য খাবার এনে গাভী আর বাছুরকে খেতে দেয়। এরপর গাভীর দুধ দহন করে টোনা তা বাজারে বিক্রি করতে যায়। টোনা দাদা, তোমার গাভীর দুধ তো একদম খাঁটি, আর খেতেও খুব সুস্বাদু গো। আমি তো এরকম গাভীর দুধ কখনো খাইনি। আমার গাভীটা একদম লক্ষ্মী গো। ওই লক্ষ্মী তো আমার পুরো সংসারটা চালায়। ওই লক্ষ্মী যদি না থাকতো, তাহলে যে কিভাবে আমার সংসারটা চলতো। এই বলে টোনা শালিককে দুধ দেয়, আর শালিক সেখান থেকে চলে যায়। এইভাবে তাদের দিন কাটতে থাকে। অন্যদিকে যজ্ঞ কাকেরও একটা গাভী ছিল, কিন্তু যজ্ঞ কাক ছিল খুবই লোভী আর খুব অসৎ। টোনাকে দেখে যজ্ঞ কাকের খুব লোভ হয়। যজ্ঞ কাকু বাজারে তার গাভীর দুধ বিক্রি করত। না না কণিকা, এভাবে আর ব্যবসা করা যাবে না। এভাবে চলতে থাকলে আমরা কোনোদিনও বড়লোক হতে পারবো না। তুমি কি বুঝেছো? তাহলে যে দুধে আরো বেশি বেশি করে জল মেশাতে হবে, কি বলো যজ্ঞ? না না, এত বেশি করে জল মিশালে বনের পাখিরা সব বুঝে যাবে, আমাদের ব্যবসা ধুলোয় মিশে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে কি করবে শুনি? এছাড়া কি আর কোনো বুদ্ধি আছে? তুমি বরং বুদ্ধি বের করো, আমি গাভীটাকে খেতে দেই।
এই বলে কণিকা সেখান থেকে চলে যায় আর যজ্ঞ ভাবতেই থাকে কি করে গাভীর দুধ বেশি করা যায়। এমন সময় যজ্ঞ পেয়েছি পেয়েছি, এবার আমি গাভীকে ইঞ্জেকশন দিয়ে গাভী দুধ বেশি করব, তারপর বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো। তবে আর দেরি না করে বাজারে এখনই গিয়ে ইঞ্জেকশন নিয়ে আসি। এই বলে যজ্ঞ বাজার থেকে গরুর ইনজেকশন কিনে আনে আর তার গাভীকে ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার বেশ কিছুক্ষণ পর যজ্ঞ তার গাভীর দুধ দহন করে আর আগের তুলনায় গাভী অনেক বেশি দুধ দেয়। ও মা, যজ্ঞ, তোমার বুদ্ধির তারিফ তো করতেই হয়, এই না হলে বুদ্ধির মতো বুদ্ধি। এবার আমরা অনেক বড় লোক হব। যাও যাও, তাড়াতাড়ি দুধ নিয়ে বাজারে যাও। এরপর যজ্ঞ দুধ নিয়ে বাজারে যায়। এসো 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 শালিক কবিতর বিউটি, আজকে আমি টাটকা গাভীর দুধ নিয়ে এসেছি। একদিন খেলে প্রতিদিন কিনতে চাইবে, এত স্বাদ তোমাদের মুখে লেগেই থাকবে। এসো এসো নিয়ে যাও। যজ্ঞর এমন কথা শুনে বনের সব পাখিরাই তার কাছে যায় দুধ কেনার জন্য আর সব দুধ বিক্রি হয়ে যায়। পরের দিন যজ্ঞ কাক তার গাভীর দুধ কেনার জন্য আর কাউকেই ডাকে না, বরং সবাই যজ্ঞর কাছে এসে গাভীর দুধ কিনে নিয়ে যায়। যজ্ঞ দাদা, সত্যি কালকের গাভীর দুধ অনেক সুস্বাদু ছিল, তাই তো আজকেও আমরা আবার এলাম তোমার কাছে। আমাকে আর 1 লিটার দুধ দাও তো দাদা। আমি বলেছিলাম না একদিন খেলে প্রতিদিন আসবে। এরপর বনের পাখিরা যজ্ঞর কাছ থেকে দুধ কিনে নিয়ে যায় আর যজ্ঞ কাক তার গাভীকে ইনজেকশন দেওয়ার কারণে গাভীর দুধ খেতেও মিষ্টি হয় আর অনেক সুস্বাদু হয়। কিন্তু এত সুস্বাদু হলেও তার শরীরের জন্য খুবই ক্ষতিকর ছিল। কিন্তু বনের কেউ জানতো না যে যজ্ঞ ইনজেকশন দিয়ে তার গাভীর দুধ বেশি করে। এভাবেই দিন যেতে থাকে। অন্যদিকে টোনার গাভীর দুধ বিক্রি হতে চায় না। এই দেখে টোনা টুনিকে বলে, টুনি, কি যে করি, কেউই তো এখন আমাদের গাভীর দুধ কিনতেই চায় না আর সবাই শুধু যজ্ঞ দাদার কাছ থেকেই কিনে নেয়। তা বলে গো, যজ্ঞ দাদার গাভী তো আগে এত বেশি দুধ দেয়নি, তা হঠাৎ করে যজ্ঞ দাদা গরুকে কি এমন খাওয়ানো শুরু করলো বলো তো যে যজ্ঞ দাদার গাভী এত বেশি দুধ দেওয়া শুরু করেছে? যজ্ঞ দাদা যে লোভী আর অসৎ, আমার মনে হয় যজ্ঞ দাদা নিশ্চয়ই কিছু একটা করেছে। টোনা টুনির কথায় পাত্তা না দিয়ে বলে, এটাই হলো মেয়েদের একটাই সমস্যা, কোথাও কিছু দেখলেই কিছু না কিছু ভেবেই রাখবে। আমি বলি কি, এখন ওসব আলতু ফালতু চিন্তা সব বাদ দাও, এখন সংসার কিভাবে চলবে সেটা নিয়ে একটু ভাবো। কি বললে তুমি? আমি আলতু ফালতু কথা বলি? যদি আমার কথা সত্যি না হয় তাহলে দেখে নিও তুমি, এই আমি বলে দিলাম। এদিকে যজ্ঞর ইনজেকশন দেওয়া দুধ খেয়ে বনের প্রায় সবাই অসুস্থ হয়ে যায়। একদিন টুনি বনের রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছিল। এমন সময় টুনি দেখতে পায় যে শালিক তার অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। দিদি, কোথায় যাচ্ছ শালুকে নিয়ে? আর ওর কি হয়েছে? আমার শালু 2 দিন থেকে বমি করছে আর ওর পেটের ব্যথায় একদম কুখে মরছে, আর ডাক্তার বলেছে খাদ্যে কোনো ভেজাল হওয়ার কারণে এমনটা হয়েছে, তাই তো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু দিদি, খাদ্যের ভেজাল কি করে হলো? ডাক্তার বলেছে দুধ খাওয়ার কারণে নাকি এমনটা হয়েছে। এই বলে যে যার কাজে চলে যায়। টুনি চলতে চলতে কবুতর, তোতা, মিষ্টি টিয়ে এদের সাথে দেখা হয়ে যায়, কিন্তু সবারই একই সমস্যা ছিল। এসব দেখে টুনি বলে, আবার একই সমস্যা, দুধ খেয়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। টোনা তো খাঁটি দুধ বিক্রি করে, আজ কয়েকদিন থেকে আমাদের দুধ কেউই কিনছে না। তাহলে আমি ঠিকই বুঝতে পেরেছি যজ্ঞ দাদার গাভীর দুধ খেয়ে সবার এই অবস্থা হয়েছে। না, যজ্ঞ দাদার উপর নজর রাখতে হবে। এই বলে টুনি যজ্ঞর উপর নজর রাখতে তার বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে টুনি দেখে যে যজ্ঞ তার গাভীর দুধ বেশি করার জন্য তার গাভীকে ইনজেকশন দিচ্ছে আর বলছে, এই ইঞ্জেকশন দিয়ে আমার অনেক উপকার হয়েছে। বনের কার কি হোক হোক, আমার কিছুই যায় আসে না। আমি শুধু আমার উন্নতি নিয়েই ভাববো, এটাই আমি চাই। টুনি যজ্ঞর এসব কাণ্ড দেখে আর টোনাকে সব ঘটনা খুলে বলে। আর এই সব ঘটনার কথা শুনে টোনা বলে, টুনি, তুমি কি সব সত্যি বলছো? তবে তো বনের সব পাখিকে সত্যি কথাগুলো বলতেই হবে, এক্ষুনি সবাইকে সতর্ক করতে হবে।
এই বলে টোনা চলে যায় বনের সব পাখিকে সতর্ক করার জন্য। তো বনের সব পাখি টোনার কথা বিশ্বাস করতে চায় না। তাই টোনা বলে, ঠিক আছে, তোমাদের আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। তোমরা কাল সকালে চুপি চুপি আমার সাথে যজ্ঞ দাদার বাড়িতে যাবে, আর তোমরা নিজের চোখেই সবটা দেখতে পাবে। এরপর সবাই টোনার কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে বনের সবাই চুপি চুপি যজ্ঞ কাকের বাড়িতে যায়, আর গিয়ে দেখতে পায় যে যজ্ঞ প্রতিদিনের মতো আজকেও তার গাভীটাকে ইনজেকশন দিচ্ছে। এমন সময় টোনা বলে, যজ্ঞ দাদা, তোমার খেলা এবার শেষ। তোমার সব অপকর্ম বনের সবার কাছে ধরা পড়ে গেছে। যজ্ঞ কাক বনের সবাইকে একসাথে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সব সত্যিটা সবার সামনে বলে দেয়। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি লোভের কারণে এসব করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বনের কেউই যজ্ঞর কোনো কথাই শোনে না, বরং যজ্ঞ কাককে বন থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে বনের সবাই টোনার কাছ থেকে খাঁটি গাভীর দুধ কিনে নিত। পাখির আত্মীয় স্বজন বলতে এই পৃথিবীতে কেউ ছিল না। বিন্দু পাখি কোথায় কাজ করত, কিভাবে খাবার খেত, বনের কোনো পাখি সেটা জানতো না। কিন্তু একদিন রাতে, যজ্ঞ, ও যজ্ঞ, ওঠো ওঠো, ঘরে যেন কিসের আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি ওঠো, আমাদের ঘরে বুঝি চোর ঢুকেছে। ও যজ্ঞ, মরার মতো ঘুমিয়ে আছো নাকি? আমি এত করে ডাকছি, উঠছো না কেন? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে লাইটটা জ্বালাও। কাকলির এমন ধাক্কা ধাক্কিতে যজ্ঞ কাকের ঘুম ভেঙে যায়। তারা উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেয়, দেখে বিন্দু তাদের ঘরে দাঁড়িয়ে আছে আর আলমারি থেকে সোনা দানা টাকা পয়সা বের করছিল। বিন্দু, তুই তুই এত রাতে আমার ঘরে কি করে এসেছিস? তার মানে তুই চুরি করতে ঢুকেছিস? চোর চোর, কে কোথায় আছো? আমার বাড়িতে বিন্দু চুরি করতে ঢুকেছে, চোর চোর, ধরো ধরো। কাকলির এমন চিৎকার শুনে বনের সব পাখিরা ঘুম থেকে জেগে ওঠে আর কাকলির বাড়ির সামনে এসে জড়ো হয়। কোথায় কোথায় চোর? কাকলি, আমাদের হাতে ওই চোরকে তুলে দাও। ওই চোরকে এমন শাস্তি দেব যে চুরি করার কথাই ভুলে যাবে। কত বড় সাহস, শান্তিপূর্ণ এই বনে চুরি করতে ঢুকেছে। বের করে আনো কাকলি, ওই চোরকে বের করে আনো। বাইরে সব পাখিরা যখন হট্টগোল করছিল, তখন ভেতরে বিন্দু কাকলির কাছে হাত জোড় করে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো চুরি করব না। বনের পাখিদের হাতে তুলে দিও না, ওদের কিছু বলো না আমার নামে। বিন্দুর কোনো কথাই কাকলি শুনে না, বিন্দুকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর বিন্দুকে বলে, এই যে সেই চোর, আহা, দিনের বেলা কি সাধু সেজে থাকে আর রাতের বেলা চুরি করে। এই চোর বিন্দুকে আর এই বনে রাখা যাবে না। এই কথা বলে কাকলি আর যজ্ঞ কাক বিন্দুকে বনের পাখিদের কাছে ছেড়ে দেয়, আর সবাই মিলে বিন্দুকে অনেক মারতে শুরু করে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয়। বিন্দু অসহায় হয়ে রাতের অন্ধকারে বনের রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়। বিন্দু কাঁদতে কাঁদতে বলে, হায় হায় উপরওয়ালা, আমি এখন কি করব, কোথায় যাব? আমি তো শখ করে চুরি করতাম না, বিপদের সময় কেউ আমাকে সাহায্য করেনি, তাই তো আমি অসহায় হয়ে এই চুরির রাস্তাটাই বেছে নিয়েছি। কি ওই দূর থেকে কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে, কে কাঁদছে এভাবে? যাই তো ব্যাপারটা একবার দেখি। এ কথা বলে বিন্দু কান্নার আওয়াজ অনুসরণ করে সামনে এগিয়ে যায় আর দেখে একটা বাসা ভেঙে পড়ে আছে, আর তার পাশে বসে একটা ছানা কান্না করছে। তা দেখে বিন্দু পাখি বলে, কি বাছা, তুমি এভাবে এখানে বসে আছো কেন? আর এই ঝড়ের মধ্যে ভাঙা বাড়ির সামনে বসে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো, তোমার মা বাবা কোথায়? এই ঝড়ের কারণে আমার মা বাবা এই ঘরের নিচে চাপা পড়ে মারা গিয়েছে, আমি কোনো রকমে বেঁচে গিয়েছি, আমি কোথায় যাব? কান্না করিস না রে মা, তোর মা বাবা মরে গিয়েছে তো কি হয়েছে? আমি তোকে আজ থেকে আমার কাছেই রাখবো। আজ থেকে আমি তোর বিন্দু মাসি। আমারও কেউ নেই জানিস, আমারও কেউ নেই আর তোরও কেউ নেই। আজ থেকে তোর সাথেই আমার নতুন জীবন শুরু হবে। সত্যি বলছো তুমি আমার বিন্দু মাসি হবে? তাহলে আজ থেকে আমি তোমার সাথেই থাকবো, তুমি আমার বিন্দু মাসি। এ কথা বলে টিনটিন বিন্দু মাসিকে জড়িয়ে ধরে, আর সেই ঝড়ের রাতেই তারা দুজনে এক বড় আম গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। এরপর বিন্দু মাসি সারা রাত টুনটুনকে তার ডানা দিয়ে জড়িয়ে ধরে, আর সেই ঝড়ের রাতটা তারা দুজনে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা
বিন্দু মাসি, ও বিন্দু মাসি, আমার যে খুব খিদে পেয়েছে গো। কাল রাত থেকে আমি না খেয়ে আছি। আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমাকে কিছু খেতে দাও বিন্দু মাসি। পাগলি মেয়ে একটা, তোর খিদে পেয়েছে? এই দেখ, আমরা যে আম গাছের নিচে আশ্রয় নিয়েছি, সেই গাছে কত আম ধরেছে। আমি তোকে এক্ষুনি আম পেড়ে দিচ্ছি, আর আমরা আজ থেকে এই গাছের ডালেই বাসা বেঁধে থাকবো। এ কথা বলে বিন্দু মাসি আম গাছ থেকে আম পেড়ে টিংটিংকে খেতে দেয়। টিংটিং মজা করে আম খেতে থাকে। এরপর বিন্দু মাসি টিংটিংকে বলে, মা টিংটিং, তুই আম খেতে থাক, আমি কিছু দূর গিয়ে বাড়ি বানানোর জন্য কিছু কাঠ নিয়ে আসি। এখানেই চুপচাপ বসে থাকবে, কিন্তু কোথাও যাবি না। আচ্ছা মাসি, তুমি নিশ্চিন্তে যাও, আমার কিচ্ছু হবে না। আমি এখানেই চুপটি করে বসে থাকবো। টিংটিং এর এমন কথা শুনে বিন্দু মাসি কাঠ সংগ্রহ করার জন্য চলে যায়। এইদিকে টিংটিং একাই আম গাছের নিচে বসে থাকে। ঠিক সেই সময় টিংটিংকে এক দানব ঈগল পাখি দেখে, আর টিংটিং এর কাছে গিয়ে বলে, পেয়েছি, আজকের খাবার আমি পেয়েছি। এই ছোট্ট পাখির ছানা, আজ তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। আজ তুই আমার খাবার। এখান থেকে চলে যা দুষ্টু পাখি, খবরদার আমার কাছে আসবি না। মাসি, ও বিন্দু মাসি, তুমি কোথায়? আমাকে বাঁচাও। শয়তান পাখি, তুই যদি আমার কোনো ক্ষতি করিস তাহলে আমার বিন্দু মাসি তোকে ছাড়বে না কিন্তু। কোথায় গো বিন্দু মাসি? তুমি এই দুষ্টু পাখিকে তাড়িয়ে দাও, ও যে আমাকে মেরে ফেলবে বলছে। ডাক, কত জোরে ডাকতে পারিস ডাক। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তুই হবি আমার খাবার। ঈগল যখন এসব কথা বলছিল, ঠিক তখনই বিন্দু মাসি কাঠ সংগ্রহ করে সেখানে চলে আসে। টুনটুনের সামনে দানব ঈগলকে দেখে বিন্দু মাসি ভীষণ রেগে যায়, আর রেগে গিয়ে বলে, শয়তান ঈগল, ছেড়ে দে আমার টিংটিংকে, ছেড়ে দে বলছি। তুই যদি আমার টিংটিং এর কোনো কিছু ক্ষতি করতে চাস, তবে আজ তুই তোর প্রাণ নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি না বলে দিলাম। আমি তোর ভালোর জন্য বলছি, আমার টিংটিং সোনাকে ছেড়ে দে, বদমাইশ পাখি। কি, তুই আমাকে হুমকি দিচ্ছিস? ছোট্ট একটা পাখি হয়ে তুই আমার কি করতে পারবি শুনি? আমি তোর মেয়েকে খাবো, আর সাথে তোকেও খাবো। দেখি তুই আমার কি করতে পারিস। এই কথা বলে দানব ঈগল যেই না হাঁ করে টিংটিংকে মুখে ঢুকাতে যাবে, তখনই বিন্দু মাসি বাড়ি তৈরি করার একটা কাঠ নিয়ে দানব ঈগলের মাথায় আঘাত করে, আর সঙ্গে সঙ্গে ঈগল সেখানেই মারা যায়। আর টিংটিং ঈগলের হাত থেকে রক্ষা পায়। টিংটিং কাঁদতে কাঁদতে বলে, বিন্দু মাসি, তুমি যদি সময় মতো এখানে না আসতে তবে আমার যে কি হতো। কাঁদিস না রে মা, তোর এই বিন্দু মাসি যতদিন বেঁচে আছে ততদিন কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না রে মা। আমার কাছ থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না। হয়েছে, এখন কান্নাকাটি বাদ দিয়ে আয় তো মা, আমার বাড়ি বানানোর কাজে সাহায্য কর। তারপর টিংটিং আর বিন্দু মাসি মিলে আম গাছের নিচে ছোট্ট একটা বাড়ি তৈরি করে, আর সেখানেই বসবাস করতে শুরু করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর বিন্দু মাসি টিংটিংকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। টিংটিং খুব ভালো ফলাফল নিয়ে তার স্কুল জীবন পার করে দেয়। এখন টিংটিং অনেক বড়, আর বিন্দু মাসিও বৃদ্ধা হয়ে গেছে। একদিন টিংটিং খুশি হয়ে বাড়িতে ঢোকে, আর তার বিন্দু মাসিকে ডাকতে থাকে, বিন্দু মাসি, ও বিন্দু মাসি, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। ও বিন্দু মাসি, একটা খুশির সংবাদ আছে। উফ, কেন যে আসতে এত দেরি করছো? টিংটিং এর ডাক শুনে বিন্দু বাইরে এসে বলে, টিংটিং, আমি তো এখন বৃদ্ধা হয়ে গেছি, আমি কি আর আগের মতো হাঁটতে পারি? কি সংবাদ দিতে এসেছিস শুনি? বল, যেটা বলার জন্য এত অস্থির হয়ে আছিস। বিন্দু মাসি, ও বিন্দু মাসি, জানো আমি একটা বড় চাকরি পেয়েছি, আর এসব হয়েছে শুধুমাত্র তোমার জন্য বিন্দু মাসি। ওই ঝড়ের রাতে তুমি যদি আমাকে না বাঁচাতে আর এভাবে এত যত্ন করে বড় করে না তুলতে, তবে তো আমি ওই ঝড়ের রাতেই মারা যেতাম। সব তোমার অবদান বিন্দু মাসি। ওই ঝড়ের রাতে তুমি আমার বিন্দু মাসি হয়ে উঠেছো। আরে, ওই ঝড়ের রাতে তোকে আমি না পেলে যে জীবনে এত সংগ্রাম করা শিখতাম না। তোর জন্যই তো সেদিন আমি বাঁচার রাস্তা খুঁজে পেয়েছিলাম। বাদ দাও মাসি সেসব দিনের কথা, সামনে যে আমাদের সুখের দিন আসছে বিন্দু মাসি। এই সুখের ভাগ আমার আর তোমার বিন্দু মাসি। এ কথা বলে টিংটিং তার বিন্দু মাসিকে জড়িয়ে ধরে, আর এভাবেই টিংটিং আর বিন্দু মাসি সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।